স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তাহরিমা চৌধুরী। আলোচনা করতে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য আলী আহমেদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা সকাল থেকে বাজেট নিয়ে অনেক ধরনের কথা শুনছি, অনেক ধরনের আলোচনা শুনছি। আলোচনার এই পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে যে প্রথম যে চ্যালেঞ্জটি হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধির একটা বিষয়ের দিকে নজর দিচ্ছি আমার সরকার নজর দিয়ে আসছেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আসলে নজর দিয়ে আসছেন। তবে আমার কাছে মনে হয় যে কর্মসংস্থানের বিষয়টিও আসলে এখানে মুখ্য। প্রথমে ম্যাডামের কাছে আমার প্রশ্ন, ম্যাম আপনি কি মনে করছেন আসলে এই ধরনের আমাদের সরকার এখন যে পর্যায়ের চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছে, বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই, আমাদের এক্সপোর্ট আর্নিংস কমে গিয়েছে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও একটু জোর দেওয়া হয়েছে, ওভারঅল সব কিছুর উপর ডিপেন্ড করে কর্মসংস্থান বিষয়ে কর্মসূচিগুলো কতটুকু জোর দেওয়া হয়েছে এবং তা পরবর্তীতে আগামী 3-4 বছরে আমরা জিডিপির প্রবৃদ্ধিতে কতটুকু ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। মূল বিষয়টা হচ্ছে যে কর্মসংস্থানের বিষয়টা তো একটি আলাদা খাত নয়, এটি আসলে বিভিন্ন খাতের সাথে বিভিন্নভাবে জড়িত এবং এটি নির্ভর করবে হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যখন বাড়বে, অর্থনীতি যখন চাঙ্গা হবে তখন সেটি কর্মসংস্থান তৈরি করবে। তবে যেটি দেখবার বিষয় যে আমাদের যে বিনিয়োগে যে জায়গাটা, আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগকে চাঙ্গা করার জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন দেখবার বিষয় হচ্ছে এটা কতটা আসলে শ্রমঘন শিল্পগুলোকে উজ্জীবিত করে, কারণ শ্রমঘন শিল্পগুলো উজ্জীবিত হলে তখনই কিন্তু কর্মসংস্থানটা তৈরি হবে। আমরা যেটা দেখেছি যে আমাদের আসলে যেভাবে আমরা দেখেছি যে যেভাবে প্রবৃদ্ধি হয়েছে সেই প্রবৃদ্ধির সাথে কিন্তু আমাদের সেভাবে কর্মসংস্থান বাড়েনি, অর্থাৎ আমাদের কর্মসংস্থানের যে জিডিপির যে সুফল, সেই সুফল আসলে সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছেনি। সুতরাং দেখার বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রণোদনার মাধ্যমে শ্রমঘন শিল্পগুলো কতটুকু কর্মসংস্থান তৈরি করতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে এই বাজেটের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মূল্যস্ফীতিকে নাগালে রাখা। তো মূল্যস্ফীতিকে যদি আমরা নাগালে রাখতে চাই তখন কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আবার কিছুটা ক্ষেত্রে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির কিছু সমন্বয়ের মাধ্যমে কিছুটা পদক্ষেপ না হয়, যেটি অনেক সময় যেটা বলা হয় যে বিনিয়োগের ক্ষেত্রে সেটার কিছু প্রশ্ন আসতে পারে। সুতরাং এটি অবশ্যই দেখবার বিষয়, কারণ মুদ্রানীতির বিষয়টি আমরা হয়তো কিছুদিনের মধ্যেই জানতে পারবো। তবে এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে সেই জায়গাটাতে তাহলে এবং বৃহৎ শিল্পগুলোতে তো আবার খুব রাতারাতি কর্মসংস্থান তৈরি হবে না, এখানে একটু সময় লাগবে, শিল্পায়ন ঘটবে, তারপরে কর্মসংস্থান তৈরি হবে। যেটি দেখবার বিষয় সেটি হচ্ছে যে আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্প যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা দেখেছি যে কিছু প্রণোদনার বিষয় আমরা দেখেছি যে যে বিষয়টা বাংলাদেশ ব্যাংক থেকে যে প্রণোদনার কথা বলা হচ্ছিল এবং স্বল্প সুদে ঋণের কথা বলা হচ্ছিল, সেই বিষয়টি এই বাজেটের সাথে আমরা ট্যাগ করতে পারি। সুতরাং সেটি একটি জায়গার বিষয় এবং দেশীয় শিল্পগুলোকে উজ্জীবিত করবার জন্য কিছু প্রণোদনা দেওয়া হয়েছে এবং কিছু ছাড় দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাগুলোতে এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাগুলোতে আসলে কতটুকু কর্মসংস্থান ঘটবে এবং তার মাধ্যমে যদি নতুন উদ্যোক্তা তৈরি হয় সেটি কিন্তু একটি দেখবার বিষয়। কারণ নতুন উদ্যোক্তাদের জন্য দেশীয় শিল্পগুলোকে যদি বিকাশ করবার জন্য যদি চেষ্টা করা হয়, বিভিন্ন যদি প্রণোদনা থাকে, সেটি নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে। আরেকটা জায়গা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা আমি বললাম যে তরুণ নতুন উদ্যোক্তা যারা আসলে মূলত গ্রামীণ অঞ্চলগুলোতে রয়েছে, আবার আমরা ফ্রিল্যান্সিং, স্টার্ট আপ এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে টার্নওভার ট্যাক্সকে কমিয়ে নেওয়া এবং এর পাশাপাশি আরও কিছু প্রণোদনার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসগুলো হয়তো তরুণ উদ্যোক্তাদেরকে উদ্ভাবনী ক্ষমতাগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে করা হয়েছে। তবে সব কিছু বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি দুটোকে একই সাথে লিঙ্ক করা, সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ ম্যাডাম। চলে যাচ্ছি আলী আহমেদ স্যারের কাছে। প্রথমত ম্যাডাম যেটি বললেন যে আসলে আমাদের এই মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান দুইটার মাধ্যমে ইন্টার রিলেশন বা একটা লিঙ্কেজ যদি ক্রিয়েট করতে হয়, সেখানে আমরা বলতে পারি যে সামষ্টিক অর্থনীতির বিবেচনায় ফিসকাল ম্যানেজমেন্ট যেটা, এবং সেখানে রাজস্ব আদায় হচ্ছে একটা বড় বিষয় এবং যেটা আমরা মানে বছরের পর বছর ধরে শুনে আসছি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, কর জিডিপির যেই হার, সেটা অনেক দেশের তুলনায় অনেক কম এবং সেটা কোনোভাবেই যেই লক্ষ্যমাত্রা বাজেটে নির্ধারণ করা হয়
পরবর্তীতে সেটা আসলে পুরোপুরি পূরণ করা যায় না এবং যার ফলে আমরা ঘাটতি বাজেটের যেই সমস্যাগুলো থাকে সেগুলো বারবার সম্মুখীন হই। আপনার কাছে প্রশ্ন, এই এখনকার যে বাজেটটি, যেটি আমরা বারবার বলছি চ্যালেঞ্জিং বাজেট, অনেকগুলো সমস্যা এখানে রয়েছে, আন্তর্জাতিক কিছু প্রেক্ষাপটও সেখানে রয়েছে, সব কিছু মিলিয়ে এই করমুক্ত আয়সীমা বা পরোক্ষ করে যেই সীমাটা নির্ধারণ করা হয়েছে তার উপর ভিত্তি করে আসলে রাজস্ব ওই পরিমাণ আদায়ের যে ব্যবস্থাপনা সেটা কি প্রতুল কিনা, সে বিষয়ে আপনি কি মনে করছেন? প্রতুল কথাটা বেশ সুন্দর, তাতে মনে হয় যে খুব কাছাকাছি আছি আমি, যেটা হওয়া উচিত। কিন্তু আমরা কি প্রতুলতার খুব কাছাকাছিও আছি? সেটাই আমি মনে করি একদমই না। প্রথম কথা হচ্ছে রাজস্বর যে সম্ভাবনা আছে, যে আমার রাজস্ব ফিল্ড কতখানি আছে, সেইটা আয় করার মতো বা সেটা বাস্তবেতে পকেটে ঢোকানোর জন্য, মানে সরকারি পকেটে ঢোকানোর জন্য সেরকম কি আমার প্রশাসনিক ব্যবস্থা আছে? এই যে কথা বলছি, আমি প্রথম বর্ষে যখন চাকরিতে ঢুকি, আমি অর্থনীতি বিভাগের কথা তখন অত বুঝি না, চাকরিতে ঢোকার প্রথম বছর থেকেই শুনি যে না না আমাদের আয় তো যথেষ্ট সম্ভাবনাময়, কিন্তু আমরা সেটা করছি না। আমি বলছি 1965 সনের কথা, আপনি হয়তো তখন বেশ স্কুলের নিচের দিকে পড়েন। সেই থেকে আজকে 1996 সন, এখন পর্যন্ত আমরা এই যে প্রশাসনিক যে ক্ষেত্র, ধরুন আপনি ছোট ছোট দোকানদারি ধরুন হিসাবে, বা ছোট ছোট টাউনশিপ যে ধরুন, সেখান থেকে তো আপনি প্রত্যক্ষ কর পেতে পারেন। আদায় করার কি কোনো চেষ্টা হয়েছে? কোনো সরকার কোনো অবস্থাতেই এই চেষ্টা করেননি। এবং এই যে কর, প্রত্যক্ষ কর যেটাকে বলেন, যেটা আমরা আদায় করতে পারি খুব দৃশ্যমান যে প্রত্যক্ষ কর, সেটা হচ্ছে অন্তত বড় শহরগুলোতে আমরা চিনি, মুখ চিনি, চেহারা চিনি, ছবিতে দেখি, এবং বড় বড় কাজে কর্মেও তাদের দেখি, যাদের অনেক মিল ফ্যাক্টরি আছে, টাকা পয়সা আছে। আমরা কি কখনো পাবলিকলি কোনো কাগজে দেখেছেন? আমি জানি না, আপনারা তো বেশি দেখতে পারেন যারা রিসার্চ করেন, যে অমুক এত টাকা কর দিয়েছে অথবা কত টাকা কর দেয়, তা কি জানেন? এটা হচ্ছে গোপনে তার মধ্যে, আর যিনি বা যারা কর আদায় করেন তার মধ্যে। তার মানে খুব সহজভাবে বলতে গেলে বোঝা যায় যে প্রত্যক্ষ করের যা সম্ভাবনা আছে এবং যা আদায় হয় তার মধ্যে একটা অসম্ভব রকমের একটা ফারাক আছে। বেশি কর দিতে হয় কাকে? আমাকে, মানে আমার মতো সাধারণ একজন লোক যে একটা স্পঞ্জের স্যান্ডেল কিনবে, হয়তো স্পঞ্জটা এখন ডিউটি ফ্রি করেছে, সাধারণ একজন রাবারের জুতা কিনবে, ওর কিন্তু কর না দেওয়া ছাড়া উপায় নেই, দামের মধ্যেই ওটা ধরে আছে। তার মানে কি, আমরা সত্যিকার অর্থে যেখান থেকে কর আদায় করা যায়, যেটা সম্ভাব্য ক্ষেত্র এবং যেটার সম্ভাবনা আমি অসীম বলবো না, কিন্তু অনেক বেশি, সেটা কি আমরা আদায় করার চেষ্টা করার জন্য রাজনৈতিক সদিচ্ছা কি আমাদের আছে? এই প্রশ্ন এই জন্য আসে যে যারা কর দিবে আর যারা কর আদায় করবে তারা তো একই ব্যক্তি, হয় বড় আমলা, না হয় বড় ধনী, না হয় বড় রাজনীতিবিদ, না হয় বড় ক্ষমতাশালী ব্যক্তি। তো নিজেদের কাছ থেকে নিজেরা কর আদায় করবে না, আদায় করবে তো গরিবের কাছ থেকে। তো সুতরাং এমনি চিন্তা যদি থাকে এবং এর কোনো পরিবর্তন না হয়, তাহলে যে করকে আপনারা বলে থাকেন, আমরা ক্লাসরুমে শুনেছি, আপনাদের মতোই হয়তো আপনাদের চেয়ে একটু সিনিয়র ছিলেন, বা যে কি বাজেট হচ্ছে সরকারের বছরের আয় ব্যয়ের একটা হিসাব, এবং তার মধ্যে একটা প্রাক্কলন থাকে কিভাবে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করব, কিভাবে দেশকে সামনে এগিয়ে নেব। এসব তাত্ত্বিক কথা শুনে খুব বেশ উল্লসিত বোধ করেছি। চাকরি ক্ষেত্রে নেমে দেখি যে যখন যারা বাজেট করেন, আমি কোনো তাদের কেন এই উল্লেখ করব না, তাদের কোনো ডেজিগনেশন উল্লেখ করব না, তারা এইসবের ধার ধারেও না। তারা জানতে চায় যে কত হচ্ছে, এবার আপনি কত ধরছেন, এটা কি কম হচ্ছে না বেশি হচ্ছে, এটা কি ওই যে জিডিপি প্রবৃদ্ধি আপনারা বলেন, ওটার কি প্রবৃদ্ধি কীরকম হচ্ছে, গত বছর যা ছিল তার কি কম আছে না বেশি হচ্ছে, আপনারা কিভাবে দেখেন? এখন প্রশ্ন ওঠে, এটা আপনারা বোধহয় আরও ভালো জানবেন যারা রিসার্চে জড়িত আছেন, অথবা অর্থনীতি যারা আমাদের চেয়ে অনেক বেশি গভীরভাবে পড়াশোনা করেন। আমরা তো চাকরি বাঁচানোর জন্য একটু পড়ি। আপনি কি করেন, একটা পাঁচশালা পরিকল্পনা করেন, সেখানে বলেন যে আমি ধরে নাম এবছর আমার 5-5 সে গড়ে 25% আমার এই 5 বছর শেষে এখন যা আর্থিক অবস্থা আছে দেশের,
25% বাড়বে যদি আমি গড়ে 5 ধরি, তাহলে এটা যদি আমরা গড়েও ভাগ করি 5 5 5 অথবা 3 4 5 7 ইত্যাদি যেভাবে করেন কমন সেন্স ব্যবহার করে, তাহলে কিভাবে করতে হবে? এটার জন্য আমার রাজস্ব চাই। রাজস্ব তো আসবে আপনার আমার মতো সাধারণ মানুষের কাছ থেকেই। বড়দের তো আমরা ধরবো না, কারণ ওটা আমাদের, আমরাই তো এই দলের, আমি ধরবো না। আমিও তো যারা বেশি বেতন পায় তাদের দলে ধরবো না, কারণ আমি তো ওই দলের। আপনাদের তো ধরবেন না, মানে আমি আমাদের সবার কথা বলছি। তাহলে কিভাবে এটা আসবে টাকাটা? আমরা সেটা তো যাই না। হোয়াই ডোন্ট উই? আমরা যে কথা বলি সুন্দর সুন্দর, এখন বেশ ভালো বাংলা শব্দে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি বলবো, খুব সুন্দরভাবে বাংলায় বলেন এবং খুব সুন্দরভাবে সাধারণ মানুষের সাথে মেশেন, সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ মানুষের উন্নয়নের বলেন, এটা প্রশংসনীয়। কিন্তু তার জন্য কি নির্ভরশীলতা আসলে কয়েকজন আমরার উপর ছেড়ে দিলে হবে এবং যারা ছেড়ে দিচ্ছে তাদের মধ্যে হবে? আর আমরা কেন, আমি একজন খুব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যতটুকু উচ্চ সম্ভব, আমার চেয়ে এক স্টেপ উপরে ছিলেন উনি, সচিব ছিলেন, নাম বলবো না, তাকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমরা যখন এই রিটায়ার করার অল্প কিছুদিন আগে আসি, তখন আমাকে যে আপনার করতে হবে, চাকরি থেকে বহিষ্কার করতে হবে অথবা চাকরি থেকে ছাঁটাই করতে হবে, এই খেয়ালটা আমার উপর তখন পড়ে কেন? এর আগে আমি যে সহকারী কমিশনার থেকে ওই পর্যন্ত উঠেছি এতটি বছর, 20-25 বছর, তা দেখেন উনি নিয়ে একটা যোগ করলেন, সেটা আর এখানে বলার দরকার নেই। কিন্তু আমরা কেন দেখি না? আমরা কি জানি না যে এই অফিসারটি দুর্নীতিপরায়ণ? আমরা কি জানি না যে এই লোকটি দুর্নীতিপরায়ণ? তাদেরকে আমরা কি করেছি এবং এই দুর্নীতির জন্য কজনের শাস্তি হয়েছে, কজনের বাড়িঘর ক্রোক হয়েছে? যদি সরকারের সাথে কোনো রকমের কারণে তাদের ঝগড়াঝাটি না হয় অথবা সরকারের বিপক্ষে না থাকে, আমি কোনো বিশেষ সরকারের কথা বলছি না, সব সরকার, যদি তাদের সাথে কোনো মনোমালিন্যের কোনো ঘটনা না ঘটে, তাহলে করি না কেন? আমরা যদি সত্যিকার অর্থে, খুব একটা ভালো কথা বলেছেন এবারের প্রধানমন্ত্রী বাজেট স্পিচে, যে আমরা উন্নয়নের জন্য যখন করব সমস্ত এমপির সমস্ত এলাকার জন্য একই রকম করব, অসম্ভব ভালো লেগেছে। বাংলাদেশ হওয়ার পরে তো কিছুটা বুঝি, তখন তো আমরা বুঝলাম। এই প্রথমবার একটি কথা শুনলাম যে এমপি সরকারি দলের নয়, তার এলাকায় যেরকম বরাদ্দ যাবে, যিনি সরকারি দলের তার এলাকায়ও যাবে। এটা কি আমরা শুনেছি আগে কখনো? এরকম কি হয়েছে কখনো? আমার এখনও আশঙ্কা যে হবে কিনা জানি না, যদি প্রধানমন্ত্রী নিজে এটা উনি মনিটর, যেটাকে আপনারা বলেন পরিবীক্ষণ না করেন, তাহলে এটা হবে না। সেটা না হলে আপনার সমস্ত এলাকার উন্নতি কিভাবে হবে? তো এইরকমভাবে সব কিছুতেই আপনি কর আদায়ের জন্য কার বাড়ি সার্চ করতে পাঠাবেন? যে রাজনৈতিকভাবে আমার বিরোধী, তার বাড়িতে, অন্যের বাড়িতে নয়। আমরা যাব একটা ছোট্ট বিরতিতে, আলোচনায় আবার ফিরে আসবো। আমি দুঃখিত, অনেক লম্বা করে ফেলেছি। ঠিক আছে। জি দর্শক, 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন স্বপ্নধারা নিবেদিত উত্তরণের বাজেট অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রশ্ন আমার ডক্টর সাইমা হক বিদিশা ম্যাডামের কাছে। ম্যাম, আমরা আসলে শিক্ষিত বেকার বা শিক্ষিত হওয়ার পর অনেক দিন বেকার থাকা, এই বিষয়টি নিয়ে গত 3-4 বছর ধরে অনেক শুনছি যে আসলে টারশিয়ারি লেভেল এডুকেশন কমপ্লিট করার পরও চাকরি পাচ্ছে না, এরকম অনেকেই বসে আছে। এবার আমরা বাজেটে দেখছি আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা 5% উন্নত করার একটা প্রস্তাবনা রয়েছে। তো এই আমার প্রশ্নটা হচ্ছে যে বাজেটে বরাদ্দ যদি বৃদ্ধি করা হয়, সেটা কি আসলে আমাদের এই শিক্ষিত বেকারত্বের উপরে সরাসরি কোনো প্রভাব ফেলতে পারে, বা কিভাবে আসলে প্রভাবটা বিস্তার করানো যায়, কি মনে হয়? মূল বিষয়টা হচ্ছে এখানে তো আসলে শিক্ষার গুণগত মান, কারণ শিক্ষার গুণগত মানের উপর নির্ভর করবে। সেটা গুণগত মানের অনেক বিষয় আছে, অবশ্যই জ্ঞান অর্জন একটি বিষয়, কিন্তু এর পাশাপাশি কর্মসংস্থানের জন্য শিক্ষাটি কিনা সেটি একটি বিষয়। এবং সেদিক থেকে সেটা দেখার বিষয় হচ্ছে যে আমি বলবো যে এটা একটা ইতিবাচক দিক যে শিক্ষা খাতে আমাদের বরাদ্দ বাড়ানোর যে প্রচেষ্টা। তবে এখানে যে বিষয়টি দেখবার বিষয়, সেখানে
ওটা হচ্ছে গুণগত মান বৃদ্ধির জন্য স্পেসিফিক, এবং আপনি যেটি বললেন সেটা হচ্ছে একেবারে বিশেষ প্রকল্প কী ধরনের রয়েছে এবং কী ধরনের নীতি সহায়তা রয়েছে। আর এটি শুধু বরাদ্দের বিষয়ই নয়, এর পাশাপাশি যে শিক্ষাকে কেন্দ্র করে যে পলিসিগুলো রয়েছে, যে নীতি সহায়তাগুলো রয়েছে, সেগুলো কেমন। কারণ এই জায়গাটাতে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে শিক্ষিত বেকারের যে কথা আমরা বলি 13.5% মতো শিক্ষিত বেকারের হার, যেটি সাধারণভাবে বেকারত্বের হার হচ্ছে 3-4% বাংলাদেশে। তো সেখানে আমাদের কারণটা হচ্ছে যে এখানে একটা কিন্তু স্কিল মিসম্যাচের বিষয় রয়েছে, যে দক্ষতার সমন্বয়হীনতার ব্যাপার রয়েছে, এবং ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া যে লিঙ্কেজ, সেই জায়গায় একটা ফারাক রয়েছে, সেটি যেমন একটি ব্যাপার। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার যে গুণগত মান, যেটি সেই গুণগত মানে আসলে সত্যিকার অর্থে যে অ্যানালিটিক্যাল স্কিল তৈরি এবং যে ধরনের স্কিলগুলো আসলে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চাইছে, বিশেষ করে ব্যক্তিখাত, সেই জায়গায় হয়তো ঘাটতি রয়েছে। সুতরাং ওই জায়গাগুলোতে আসলে বিশেষায়িত কিছু প্রোগ্রাম দরকার আছে, বিশেষায়িত ট্রেনিংয়ের দরকার আছে, এবং এই পুরো জায়গাটাকে সমন্বয় করবার জন্য নীতি সহায়তাটা বেশি জরুরি বরাদ্দের তুলনায়। কিন্তু এই দেখতে হবে যে কোনো জায়গায় কিন্তু বিষয় যে সার্বিকভাবে আমরা যদি গবেষণা বাড়াতে চাই, গবেষণার ক্ষেত্রে আমরা বরাদ্দ বাড়ানো জরুরি, ট্রেনিংয়ের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো জরুরি, তবে যে এটির সাথে নীতি সহায়তা থাকতে হবে যে ওই ধরনের যে সমস্যাগুলো শিক্ষাখাতে রয়েছে সেগুলোকে নিরসন করবার জন্য সেই বরাদ্দগুলো সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে কিনা, সংশ্লিষ্ট কর্মকাণ্ড রয়েছে কিনা। আরেকটি বিষয় এখানে সম্পূরক যদি একটি বিষয় তুলে আনা যায়, যে আসলে কর্মসংস্থানও সাফিসিয়েন্ট কিনা। যত ধরনের গ্র্যাজুয়েট আমরা প্রতিবার দেখছি বের হচ্ছে, সেই তারা তো মেইনলি চায় যে কর্পোরেট সেক্টর, সার্ভিস অথবা শিল্প খাতেই নিয়োজিত হতে। সেই তুলনায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে কিনা। আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে কৃষিকাজে নিয়োজিত স্বল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত যারা, তারা কৃষিতে লোকসানের কারণে শহরমুখী হচ্ছেন, এবং সেটা কিন্তু আসলে আমাদের ইনফর্মাল ইকোনমিতে একটা আলাদা প্রেশার ক্রিয়েট করছে। তো ওভারঅল যদি আমি দুটো ভাগে চিন্তা করি, যে শিক্ষিত, অর্ধশিক্ষিত বনাম একদমই অশিক্ষিত, এই তিন ধরনের শ্রেণী পেশার জন্য কর্মসংস্থানের সুযোগটি আসলে কিরকম চ্যালেঞ্জিং। প্রথম বিষয়টি আমার মনে হয় যে আপনি একটা খুব ভালো কথা বলেছেন, যেটি মূলত গ্রামীণ অর্থনীতিতে যারা রয়েছেন, যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের জন্য আসলে যেটি জরুরি আমার মনে হয় সেখানকার যে তরুণরা রয়েছেন তাদেরকে কেন্দ্র করে। আমাদের কিন্তু তরুণ বলতে শুধুমাত্র শহর অঞ্চলের উচ্চশিক্ষিত তরুণদের কথা ভাবলে চলবে না, আমাদের গ্রামাঞ্চলের যেসব তরুণরা রয়েছেন তাদের কথা চিন্তা করতে হবে। এবং তাদের জন্য আমি যেটি মনে করি যে সেখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বিভিন্ন জায়গাগুলোকে কেন্দ্র করে, বিভিন্ন শহরগুলোকে কেন্দ্র করে, বিভিন্ন জেলাগুলোকে কেন্দ্র করে সেখানকার যে বিশেষায়িত বিভিন্ন বিষয় রয়েছে। যেমন আমি যদি বলি যে আপনি যদি রাজশাহী অঞ্চল বলেন, সেখানে যেমন ফলের একটি ক্ষেত্রে একটা অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এরকম বিভিন্ন অঞ্চল, সেটা অঞ্চলভিত্তিক জোন তৈরি করে সেই জায়গায় অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয়টাকে যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু তরুণদের ক্ষেত্রে, সেই অঞ্চলের তরুণদেরকে ওই অঞ্চলের মধ্যে রাখার একটা সুযোগ কিন্তু তৈরি করে দিবে, এবং সেখানে কর্মসংস্থান তৈরি করা, জোন ভিত্তিক কর্মসংস্থানের জন্য বিভিন্ন অঞ্চল তৈরি করা। আর এর পাশাপাশি শিক্ষিতদের জন্য সেটি একটি বিষয় হচ্ছে যে শিক্ষার যে পুরো কর্মসূচিগুলো আছে সেখানে আসলে আমাদের যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল যে জায়গা আছে, যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটা সোশ্যাল স্টিগমা কাজ করে, একটা দেখা যায় সামাজিকভাবে এই পেশাগুলোর মধ্যে মানুষ আকৃষ্ট হয় না, সেগুলোতে আকৃষ্ট করবার জন্য একটা সামাজিক পরিবর্তনেরও কিন্তু দরকার আছে। তবে এখানে আমি বলবো যে মিডিয়ারও একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রসারণা সেটারও দরকার রয়েছে। তবে এর পাশাপাশি যে শিক্ষাগুলো, শিক্ষা খাতের ক্ষেত্রে যে কর্মমুখী শিক্ষাটা যেন তৈরি করা যায়, অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে যে সংযোগটা তৈরি, এবং সেখানে আসলে ব্যক্তিখাত, এখানে একটা বিষয় আমি যেটা লক্ষ্য করেছি যেটা একটা সমন্বয়ের ব্যাপার হচ্ছে যে কে কোন কাজটা করবে। ব্যক্তিখাত যেমন রয়েছে, প্রাইভেট সেক্টর রয়েছে, শিক্ষা খাত রয়েছে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে, এখন এই সমন্বয়টা করাটা খুব জরুরি। সুতরাং বরাদ্দর চাইতে নীতিগত যে পরিবর্তন সেটি জরুরি। ধন্যবাদ ম্যাম। চলে আসছি জনাব আলী আহমেদ স্যার আপনার কাছে। আবার আমরা ফিরে যাই সেই কর ব্যবস্থাপনার বিষয়টিতে। প্রথমত হচ্ছে যে প্রত্যক্ষ কর নিয়ে আপনি বলেছেন, এবং আমরা দেখি যে প্রত্যক্ষ কর আদায়ের সময় যে অব্যবস্থাপনাগুলো থাকে সেগুলো আপনি তুলে ধরেছেন, এবং এরপরে যে আমাদের কর আদায়ের একটা ঘাটতি দেখা যায়
তার পরবর্তী প্রভাব কিন্তু পরে আসলে পরোক্ষ কর course. বাড়িয়ে দেয় এবং সেটা হচ্ছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সমানভাবে প্রভাবিত করে। তো এবং পরোক্ষ কর আদায়ের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের অব্যবস্থাপনা দেখা যায়, যেমন ধরেন বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিগুলো আছে, তারা আসলে কতটুকু ভ্যাট তাদের হওয়া দরকার, তারা কতটুকু রিপোর্ট করছে, সেই একটা মিসম্যানেজমেন্টও কিন্তু আমরা দেখি। তো যেহেতু আপনি দীর্ঘদিন এনবিআর সাথে জড়িত ছিলেন, এই পরোক্ষ কর ব্যবস্থাপনাকে কিভাবে আরো জোরদার করা যায় সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমার খুব ভালো লেগেছে যে আপনি আমার দিকে তাকিয়ে খুব সুন্দর মিষ্টি করে বলেছেন যাতে আমি ব্যক্তিগতভাবে আহত না হই। এটা আমি লক্ষ্য করেছি। ব্যবস্থাপনা কেন থাকবে না? কাস্টমসে আছে, ব্যাটে আছে, সব ক্ষেত্রে আছে, নিচ থেকে উপর পর্যন্ত আছে, সব ক্ষেত্রে। আমি আবারও বলছি, আমার নিজের পরিচিত অনেক অফিসার ছিলেন, এখনও আছেন, যারা ঘুষ খান না। আমি ঘুষ শব্দটি ব্যবহার করলাম, কিন্তু অধিকাংশতেই খায়। অধিকাংশটা বোধহয় বলতে পারি, এটা হয়তো মার্টার দিতে আসবে না। তাহলে এই যে ব্যবস্থাটা হচ্ছে, ওই যে সেই পুরনো কথায় আসছিলাম, এই ব্যবস্থাটা কি আমরা কেউ বুঝি না? কেউ কি বোঝে না? তাহলে তাদের জন্য আমরা কি করেছি? কাকে এখন পর্যন্ত চাকরি থেকে অপসারণ করেছি? কজনের এখন পর্যন্ত জেলে গেছে? কজনের চাকরি থেকে দূর করেছি? অপসারণ তো বললাম, কিছুই করছি না, সহ্য করছি ভালোভাবে। একটু এক জায়গায় খারাপ করছে, ওরে আর এক জায়গায় দাও, পাল্টাইয়া। এটা হয়, কিন্তু ও যে খারাপ করছে আছে, ওকে ভালো দাও। তো ভালো আর এক জায়গায় পাল্টে আর এক জায়গায় খারাপ জায়গায় দিলে ও তো ওখানেও পয়সা কী করে আয় করতে হয় সেটা করতে জানে, কারণ তার সাথে দক্ষতা আছে। আমরা এটা দেখেছি। ওই যে ঢেউ গুণে পয়সা খাওয়া, একটা কথা শোনেননি? ঢেউ গুণে পয়সা খেতে পারে এসব লোকেরা আছে। তাদের তো কোনো আমরা কিছু করি না। কেন করি না? এটা হলো একটা। আর একটা হলো, এর যারা চাকরিতে ঢুকছে, তথাকথিত মুক্তিযোদ্ধা নামে, কজন মুক্তিযোদ্ধা ছিল? তথাকথিত নকলের নামে কজন লেখাপড়া জানে? আপনি কি জানেন? আমি কিন্তু ঘটনাচক্রে প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, কলেজ টলেজ ওইসবের সাথে গ্রামে জড়িত আছি। আমি থাকি ঢাকাতেই, বা জড়িত আছি। আপনি কি জানেন, ক্লাস 5-এ, পঞ্চম শ্রেণীতে পড়ে, সেরকম ছেলে বাংলা পড়তে পারে না? আপনাকে বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। আমি দেখেছি 5-6-এ পড়ে বাংলা পড়তে পারে না। তার মানে কি ইংরেজি পারে না? সেটা তো পারেই না। অথচ সে কিন্তু পাশ করে যাচ্ছে। কারণ হলো একটা পিরিয়ড মধ্যে গেছে যে, কারণ নম্বর কি তোমার বাবার নম্বর? তো 92, 93, 95 দিতে হবে, শতকরা 98 জন পাশ করতে হবে। আমি কিন্তু ওই সময়ের তখনকার প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। আমি তখন টেলিভিশনে এইরকম সামনাসামনি বলেছি যে, ওনারা তো খুব আনন্দের হাসি হাসছেন যে 98%, 97% পাশ করছে। কয়জনের লেখাপড়া জানে সেটা কি খবর নিয়েছেন? তাদের কানে হয়তো এটা আমি যা বলে এটা তার পৌঁছায় নাই। যদি কেউ পৌঁছে থাকে তো পৌঁছেছে। এরা হলো খুশি কত সংখ্যক পাস করে। এখন আবার নতুন যে শিক্ষামন্ত্রী আছে, ওনাকে চিনি, উনি তো আগেরবারে দুর্নাম করে গেছেন, বহুত নকল ধরেছে। নকল তো সব করবেই, নকল না করলে তো একটাও পাস করবে না, বা 5% পাস করবে। তাহলে আপনি কি করবেন? নকল করার সুযোগ দিয়ে শতকরা 99 জন পাস করাবেন, নাকি যাতে লেখাপড়া হয় সেটা করবেন? লেখাপড়া হওয়ার জন্য আপনি ভালো শিক্ষক চান, উনি যেটা অন্যভাবে বলেছেন, সেই শিক্ষককে তো টাকা দিতে হবে। আপনি ভালো ছাত্র, তাকে টাকা দেবেন 25 টাকা, 30 টাকা। এখন বোধহয় 100-150 হয়েছে। এখন কিছু টাকা এবার মনে হয় কেউ আসার কথা যে বেশ কিছু টাকা বাড়ছে। আশা করি ওদের ভাগ্যেও কিছু জুটবে। শুধুই ইট কাঠের আর একটা তলা বাড়বে না, ওই শিক্ষকরাও কিছু পাবে। ওদেরও কিছু পয়সা দেন, ওদেরও কিছু ট্রেনিং দেন, এবং ছাত্ররা যাতে পড়ে সেই ব্যবস্থা করেন। এটা গভর্নমেন্ট জানে। আমি এরকম করে এই জন্য বলছি যে, আমি কিন্তু খুব সুন্দর বাংলা, অত ভালো হয়তো আপনাদের মতো পারবো না, কিন্তু সুন্দর প্রাঞ্জল বাংলায় সুন্দর সুমিষ্ট করে বলতে পারি। সাধারণ মানুষেরা কেউ কিচ্ছু বুঝবে না, কিন্তু সাধারণ মানুষের পরিষ্কার বুঝবে যে ওই মাস্টারকে টাকা বেতন বাড়ানো দরকার, ওই ছাত্ররা যাতে পড়ে সেই ব্যবস্থা করা দরকার, এবং তাদেরকে শুধু টাকা দেয়, ওটা এখন আবার মোবাইলে দেয় যাতে সেই ছাত্র নিজেই পায়। বেশ ভালো। কিন্তু আপনারা কি জানেন যে, এই যে অমুকের লাইসেন্স রিনিউ করতে হবে, দেওয়া লাগবে 10 টাকা, কিন্তু আসলে দেওয়া লাগবে তো 200 টাকা। কারণ কিছু টাকা যে দালালি করে তাকে দিতে, সে নেবে। কই গভর্নমেন্ট কি নকল বন্ধ করতে পারছে? গভর্নমেন্ট কি চুরি ঘুষ বন্ধ করতে পারছে? ইচ্ছা করলে পারে না। ওই দালালরা যে ঘুরে আশেপাশে গভর্নমেন্ট দেখে না। ওয়াই ডোন্ট দে ডু ইট? কেন করে না? আমার কথা কিন্তু আমি গোড়ায় যাই। আমি কিন্তু খেয়াল করছেন কতগুলো বেশ রাগান্বিতভাবে বলছি। গভর্নমেন্ট তো পারে, চেনে, বোঝে। আমার কথা শব্দগুলো এমনভাবে বলছি সাধারণ লোকেরাও বোঝে। সুন্দর করে বলা যায়, কিন্তু বুঝবে না তো কেউ।
সুতরাং এদের ব্যবস্থা করেন, দেশকে পরিষ্কার করেন। আর কত দিন আপনি অনুন্নত বলছি, এখন আবার উন্নয়নশীল বসি। উন্নয়নশীলের আপনারা দুইজনই আমার চেয়ে ভালো জানেন যে উন্নয়নশীলের যে শীলতার যে ট্র্যাপ আছে $4,000 উপরে, একটা বিশাল বহু দেশ ধাক্কা গেছে। আপনি $4,000 উপরে উঠতে পারবেন? সেই $4,000 $3,999 তো থাকবে 3%-এর কাছে, আর 97% পাবে আর $3। তো হোয়াট উড ইউ ডু অ্যাবাউট দিস? মানে আপনি এই অসাম্য, এই সম্পদের বন্টনের অসাম্য, এটার জন্য কি করছেন? এখন পর্যন্ত কোনো কিছু করা হচ্ছে? কী করা হচ্ছে? সুতরাং এইসব কাজগুলোর দিকে বেশি খেয়াল করতে হবে। আমি চীনের বিশেষ কোনো ভক্ত না, কিন্তু চীনে কজন সেদিন লাস্টে কিছুদিন এক দেখলাম, আপনার বোধহয় লেটেস্ট দেখবেন, আমি দেখছিলাম যে 4% নাকি ওখানে গরিব বলা হয়। আমাদের এখানে কত পার্সেন্ট? কেন? হোয়াই? কারণ গভর্নমেন্ট সেখানে খেয়াল দেয় যে মানুষ যেন খাইতে পায়। হ্যাঁ, ভোটটা হয়তো আমার মতো দিতে পারে না, কিন্তু আমরা কীরকম ভোট দিই? এবার হয়তো ভোটটা বেশ ভালোই হয়েছে জেনারেলি, তার মধ্যেও ঝামেলা বেশ কিছু হয়েছে, তাও জেনারেলি হয়েছে। কিন্তু আপনারা দয়া করে সাধারণ মানুষের দিকে খেয়াল দিন। সাধারণ মানুষ যাতে লেখাপড়া হয় সেটা করেন। সাধারণ শিক্ষকদের বেতন বাড়ান, স্কুলের শিক্ষকদের বেতন বাড়ান। শুধু ইট দিয়া ভালো করছেন, ভালো ক্লাস 6 পর্যন্ত পড়লে কিছু হয় না। 8 পর্যন্ত বলছিলেন ক্লাস করবেন, বলেন যে এত টাকা করে কোথায়। আপনি 5টা 10টা করেন, কিছু করেন, মানুষকে একটু শিক্ষিত হতে দেন। জি, ধন্যবাদ। আমরা ফিরবো আবার আলোচনায়। বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠানে। অনেক ধরনের আলোচনা করছিলাম, ফিরবো ডক্টর সাইমা হক ম্যামের কাছে। ম্যাডাম, আমরা যেহেতু কর্মসংস্থান নিয়ে কথা বলছি, প্রথমে একটু কৃষিতে কর্মসংস্থান নিয়ে বলতে চাচ্ছি। আসলে আমার গত কয়েক বছরে দেখেছি আসলে যে আমাদের এই কৃষির উৎপাদন থেকে একদম ফাইনাল কনজাম্পশন, ভোক্তার হাতে কৃষি পণ্যটি পৌঁছানোর পর্যন্ত যে পরিবহন এবং অন্যান্য যে আরও মধ্যস্বত্বভোগীদের একটা অবস্থান থাকে, সে কারণে কৃষি পণ্যের দামটা বেড়ে যাচ্ছে এবং কৃষক সেক্ষেত্রে সেই আসল যে দামটা আমরা শহর থেকে কিনি সেটা পাচ্ছে না। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে কৃষকের, যেহেতু গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের এখন অভাব রয়েছে, কৃষি মজুর আসলে গ্রামে কাজ করতে চায় না। তো হয়তো আমার নিজের অভিজ্ঞতার আলোকেই বলছি যে আমরা গত রোজার সময় যখন লেবুর দাম অনেক বেড়ে গেল, তখন আমরা সবাই খুব চিন্তিত ছিলাম লেবুর এত দাম কেন। এখন কিন্তু লেবু যথেষ্ট পরিমাণে কৃষিক্ষেত্রে রয়েছে, ফসল উৎপাদিত হয়েছে, কিন্তু সেই লেবুটি আসলে বাজারে নিয়ে আসার মতন পর্যাপ্ত পরিমাণে কৃষকরা পাচ্ছে না এবং তারা সেই লেবুটি উঠাতে পারছে না। এই যে একটা মিসম্যাচ, হ্যাঁ, যেখানে আসলে দরকার লেবারের, সেখানে লেবারটা আমরা পাচ্ছি না, শ্রমিককে পাচ্ছি না। আবার যেখানে দরকার নেই সেখানে অনেক শ্রমিক এসে ভিড় করছে। শহরায়নের কথা বলি বা গ্রামীণ জনগোষ্ঠী শহরের দিকে ঝুঁকছে। এই কৃষি ক্ষেত্রে এই শ্রমের যেই ঘাটতির বিষয়টি, এটা আসলে মোকাবেলাটা কিভাবে করা যেতে পারে? এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথমে যে কথাটি বলছিলাম যে সেটা হচ্ছে যে কৃষি অঞ্চল জায়গাতে আমরা যদি দেখি, সেই জায়গাটিতে যে ধরনের কৃষির কিন্তু বিভিন্ন ভাগ আছে, মানে এটা শুধুমাত্র ক্রপ বা নন ক্রপ না, এর পাশাপাশি নন ফার্ম সেক্টরও কিন্তু রয়েছে। এবং এই যে বিভিন্ন জায়গায় কৃষিভিত্তিক যে শিল্প, যে জায়গাটা, এটাই আমি বলতে চাচ্ছিলাম, যেটা সেটা হচ্ছে কৃষিভিত্তিক যে শিল্প, সেই জায়গাটা ব্যাপারে কিন্তু আকর্ষণ। আপনি যদি আজকে একজন তরুণকে আপনি চিন্তা করেন যে কৃষকের যিনি সন্তান, তিনি অনেক সময় হয়তো কৃষক হতে চাইবেন না, তিনি হয়তো চাইবেন যে একটা চাকরি করতে। এটা স্বাভাবিকভাবে একটা মানসিকতার একটা পরিবর্তন, একটা সামাজিক একটা পরিবর্তন হয়েছে। তো তখন তার জন্য কিন্তু হয়তো দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই সেখানেও কিন্তু চাহিদা রয়েছে। তো সেই কারণেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, এবং একটা কৃষি শ্রমিকের যে মজুরির বিষয়টা আপনি বললেন, সেটা হচ্ছে অনেকে অভিবাসী শ্রমিক, অনেকে বিদেশে চলে যাচ্ছে, শহরাঞ্চলে চলে যাচ্ছে, এবং যারা রয়েছেন তারা আসলে ওই মূল্যে কাজ করতে চাচ্ছেন না, আমরা যেটাকে রিজার্ভেশন ওয়েজ বলি। তো এখন সেই জায়গাগুলোতে যেটা দেখা যাচ্ছে যে তাদের জন্য আসলে বিকল্প ব্যবস্থাগুলো তৈরি করতে হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে
কৃষিতে মেকানাইজেশন করতে হবে। কারণ এখন আসলে আমরা যদি আজকে 2026-এ আমরা যখন কথা বলছি, তখন আমাদের আসলে চিন্তাটা যেটা থাকতে হবে যে কৃষির যে উৎপাদনশীলতা এটাও একটা ম্যাসিভ হারে বাড়বে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু যিনি এবং কৃষির একটা গুণগত মান যখন, গুণগত পরিবর্তন যখন হয়, স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন যখন একটা অর্থনীতিতে, সেই অর্থনীতি কিন্তু কৃষিভিত্তিক অর্থনীতির থেকে সেটি কিন্তু শিল্পভিত্তিক অর্থনীতির দিকে যাবে, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কৃষক রয়েছেন সেই কৃষককে বিভিন্ন ধরনের, অর্থাৎ তিনি তার মজুরিটি যেন সঠিকভাবে পান যারা কাজ করবেন, এবং সেই মজুরিটি তাকে পাওয়ার জন্য তার মানে হচ্ছে যে এই জায়গাটাতে তার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে যিনি কৃষক রয়েছেন। এবং আপনি খুব রাইটলি আপনি যে কথাটা বলছেন যে ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা অনেক সময় দেখা যায় যে কৃষি খাতটি অনেক সময় কিছুটা অবহেলিত থাকে, যে ওই জায়গাগুলো নিয়ে আমাদের আধুনিকীকরণের জন্য কিন্তু ম্যাসিভ একটা পরিবর্তন দরকার, ড্রাইভ দরকার। এবছরের বাজেটে আমরা দেখেছি যে কৃষক কার্ডের মতো কিছু বিষয়, যেটি আসলে বলা যেতে পারে একটা সিগনেচার প্রজেক্টের মতো, যেটি কিছুটা মানে আমাদেরকে দেখাচ্ছে যে হ্যাঁ, কৃষির প্রতি একটা সম্মান এবং একটা ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটি। তবে এখানে আমার মনে হয় যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বাজেটে আসলে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এই ধরনের বিষয়গুলো এবং বিপণনের সাথে সংশ্লিষ্ট করার বিষয়, অর্থাৎ কৃষিটি, আমরা কৃষির যে কনসেপ্টটা আমাদের আছে সেখান থেকে আমাদের আধুনিক কৃষির কনসেপ্টে যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু কৃষি শ্রমিকের উৎপাদনশীলতাও বাড়বে, কৃষকের মজুরিও বাড়বে, এবং সেটা করবার জন্য আসলে সাপোর্ট যে স্ট্রাকচারটা, সেই সাপোর্টিং স্ট্রাকচারটাকে কিন্তু অনেক শক্ত করতে হবে। এবং এটার পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে যে নন ক্রপ সেক্টর যেটা রয়েছে সেখানে আমাদের মূলত আমাদের উদ্যোক্তা তৈরিরও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা সবসময় যেটা বলেছি সেটা হচ্ছে সিএসএমই যে জায়গা রয়েছে বা নন ক্রপ সেক্টরের যে জায়গাটা আছে, এগুলোর একটা সমন্বয় করা যেতে পারে। এবং কৃষি না বলে আমি বলবো যে গ্রামীণ অর্থনীতির একটা ক্ষেত্রে আমরা যদি বলি, এবং সেই জায়গাটাতে আসলে মূলধনের প্রাপ্যতা এবং এর পাশাপাশি সাপ্লাই চেইনের সাথে কিভাবে তাদের সংযুক্ত করব, তাদের বিপণনের জন্য কি কি কাজ করব, এবং সেই জায়গাগুলোতে যদি কাজ করা যায় তাহলে আসলে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কৃষিভিত্তিক শিল্প এবং ক্ষুদ্র এবং কুটির শিল্প এটা কিন্তু একটা বিশাল ভূমিকা রাখতে পারে। এবং আমার মনে হয় যে এবছরের বাজেটে এবং পরবর্তী যে নীতি নির্ধারণী যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ক্ষুদ্র এবং কুটির শিল্পকে কেন্দ্র করে অগ্রাধিকার দেওয়াটা অসম্ভব জরুরি, এবং সেটার মাধ্যমে একদিকে আমরা যেমন কর্মসংস্থান তৈরি করতে পারি, গ্রামীণ যারা তরুণ রয়েছে তাদেরকে কিন্তু একটা কর্মসংস্থানের একটা নতুন একটা জায়গা দিতে পারি, এবং এর পাশাপাশি সেটা হচ্ছে যে আমাদের যে প্রবৃদ্ধির কথা বলছে, মানে একই সাথে কর্মসংস্থান এবং প্রবৃদ্ধির জন্য এখানে কিন্তু নীতি সহায়তাটা, অর্থাৎ শুধুমাত্র বরাদ্দ না, নীতি সহায়তার বরাদ্দ, যাতে করে আমাদের ইনভেস্টমেন্ট আসলে কোন জায়গায় হচ্ছে, কৃষিতে আমাদের বিপণনের জন্য, কৃষির ক্ষেত্রে আমাদের স্টোরেজের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য, ওই জায়গায় আমাদের বিভিন্ন ধরনের প্রকল্পের দরকার আছে, যাতে করে ওই জায়গাগুলোতে কৃষির ক্ষেত্রে একটা পরিবর্তন হয়, এবং সেটি আসলে কৃষকের উৎপাদনশীলতা এবং কৃষকের যে কস্ট বলতে শুধু যাতায়াত খরচও আছে এবং অন্যান্য অনেক খরচ আছে, সেই খরচটা যাতে কমানো যায়। ধন্যবাদ আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ, স্বাগতম। আমরা ভবিষ্যতে আবারও বাজেট নিয়ে কোনো না কোনো অনুষ্ঠানে কথা বলবো। এই ছিল আমাদের বাজেট নিয়ে ডিবিসির নিউজের বিশেষ আয়োজন স্বপ্নধারা উত্তরণের বাজেট অনুষ্ঠান। আজকের মতো এখানেই, সঙ্গেই থাকুন।